দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি আমাদের বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা, এর চ্যালেঞ্জ এবং এর গতি প্রকৃতি নিয়ে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলবো বাংলাদেশের নতুন অর্থ বছরে আমরা ঢুকলাম, সেই অর্থ বছরে আমাদের ব্যবসা এবং বিনিয়োগ পরিস্থিতির সম্পর্কে কী ধরনের আমাদের আশা আকাঙ্ক্ষা বা পূর্বাভাস আমরা পাচ্ছি। আমার সাথে আলোচনা করবার জন্য আজকে দুজন অতিথি আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন মনিরুল ইসলাম, তিনি সভাপতি বাংলাদেশের সিরামিক ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজের যে অ্যাসোসিয়েশন আছে তাদের। ধন্যবাদ আপনাকে আসার জন্য। এবং আমাদের সাথে আছেন সৌমিত্র কুমার মুকসুদ্দি, তিনি আমাদের যেই স্টিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছেন তার যুগ্ম সম্পাদক। আপনাদের দুজনকেই ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমরা আলোচনা শুরু করবার আগে বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন দেখে আসি। নতুন অর্থ বছরে দেশে ব্যবসা ও বিনিয়োগের কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ই রয়েছে। একদিকে সরকার কিছু সংস্কারের মাধ্যমে ব্যবসা পরিবেশ উন্নয়নের চেষ্টা করছে, অন্যদিকে কিছু নীতিগত সিদ্ধান্ত নতুন বিনিয়োগের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। নতুন অর্থ বছরে বাজেটে কিছু খাতকে সুবিধা দেওয়া হলেও সামগ্রিকভাবে স্থানীয় শিল্পের সুরক্ষার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। কিছু ক্ষেত্রে স্থানীয় শিল্প আমদানি পণ্যের সাথে প্রতিযোগিতায় পড়তে পারে। এছাড়া প্রস্তাবিত বাজেটে কর্পোরেট কর হার বৃদ্ধি, রপ্তানি প্রণোদনা বাতিল এবং ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি বেসরকারি খাতের উপরও চাপ সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। তবে কিছু ব্যবসায়ী ও বিশেষজ্ঞ মনে করেন, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়ন করা গেলে কর ও নিয়ন্ত্রণের জটিলতা কমবে এবং একটি সহায়ক ব্যবসা পরিবেশ তৈরি হবে। অন্যদিকে প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, পর্যটন ও কৃষি প্রক্রিয়াকরণ সহ বেশ কিছু খাতে এখনও ভালো বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এছাড়া সরকার যদি বিদেশি বিনিয়োগ আকর্ষণে কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে এই খাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। নতুন অর্থ বছরে বিনিয়োগ ও ব্যবসা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাজারের চাহিদা, সরকারের নীতি এবং সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে বিস্তারিত গবেষণা করা প্রয়োজন। নতুন অর্থ বছরে বাংলাদেশে বেশ কিছু খাতে বিনিয়োগের ভালো সম্ভাবনা রয়েছে। সরকার এসব খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যা দেশীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। দর্শক, আপনার প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করব। মনিরুল ইসলাম, আপনার সাথে আলোচনাটা শুরু করি। গত অর্থ বছরটা তো খুবই একটা ব্যবসার জন্য, সেই অর্থে কোনো কোনো ক্ষেত্রে বিশেষত যারা স্থানীয়ভাবে ব্যবসা করছেন বা বিনিয়োগ করছেন তাদের জন্য একটু কঠিন গেছে। যদি আমাদের এক্সপোর্টের একটা ভালো গ্রোথ ছিল, 9% মতন একটা প্রবৃদ্ধি আমাদের হয়েছে, কিন্তু সার্বিকভাবে আমরা দেখেছি যে বিনিয়োগের ক্ষেত্রে একটু শ্লথগতি আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনারা ব্যবসা পরিবেশের কথাও বলেছেন। গত বছরের প্রথম ভাগে আন্দোলনের ভিতর দিয়ে গেছে এবং তারপর অনেকগুলো পরিবর্তনের ভিতর দিয়ে গেছে। সেই বিষয়গুলোর ছাপ অর্থনীতিতেও পড়েছে। অর্থনীতির যেই বিভিন্ন দুর্বলতা ছিল সেগুলোর পুনর্গঠনের স্বার্থেই অনেক ধরনের পদক্ষেপ সরকার নিয়েছেন, যে কারণে এখন সুদের হার অনেক উচ্চ পর্যায়ে আছে বা গ্যাসের দাম বাড়ানো হয়েছিল, তো সেই চাপটাও তো আছে। নতুন অর্থ বছর শুরু হচ্ছে, আপনারা কেমনভাবে দেখছেন যে এটার সম্ভাবনা, এটার কি চ্যালেঞ্জ থাকবে, কিভাবে আপনাদের কেমন শুরু মনে হচ্ছে? প্রথম দিকে বলতে পারেন ব্যবসা বেশ স্থবির হয়ে গিয়েছিল। সেটারও যথেষ্ট কারণ আছে, কারণ সবাই বুঝতে পারছিলেন না কি হবে না হবে। কিন্তু আজকে প্রায় 10 মাস পরে যখন আমরা ব্যবসা নিয়ে যখন অ্যানালাইসিস করতে থাকি, বিভিন্ন ব্যবসায়ীদের সাথে আমাদের যখন যোগাযোগ হয়, আপনি অলরেডি উল্লেখ করেছেনই, রপ্তানি বাণিজ্যটা ভালো হয়েছে। ডোমেস্টিক মার্কেটের ব্যবসাটা প্রথম দিকে এত ভালো ছিল না, এখন আমি বলবো ভালোর দিকে যাচ্ছে। কারণ গ্যাসের দাম অনেক বেড়ে গিয়েছে, ব্যাংকের ইন্টারেস্ট বেড়ে গিয়েছে, আবার ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতা কমে গিয়েছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের কিন্তু এখনও নাগালের বাইরে। তারপরে যদি আপনি সার্বিকভাবে যদি দেখেন, আর আমি বলবো একটা বাবল বাস্ট হয়েছে। আগের যে সময়টা ছিল, এটা বিশ্বে অনেক সময় দেখা যায় যে একটা বাবল রূপে থাকে,
একটা বরোয়িং চলতেছিল, ওই বরোয়িং ফান্ড খরচ হচ্ছিল, সেটা নাই হয়ে গেছে। কিন্তু যেহেতু ফরেন রেমিটেন্সটা আমাদের ভালো বছর বছর ব্যাংকের থ্রুতে আসতেছিল বলে আমাদের দেশটা অনেক ভালো অবস্থায় রয়েছে, এবং বর্তমান সরকার খুব হিসেব করে খরচ করেছে। আপনি যদি এখনও দেখেন যে জিডিপি 4.1% আছে, ফোরকাস্ট আছে 5.4, ইনফ্লেশন এখনও 10-এর নিচে আছে। এই জন্য আমি বলবো যে যতটুকু আমরা খারাপ আশা করেছিলাম অতটুকু খারাপ হয়নি। নতুন অর্থ বছর যেটা আমরা বলছি, নতুন অর্থ বছর যখন শেষ হয়ে আসবে, আমরা একটা ইলেকশনের কথাও শুনতেছি। এই সরকারের যে পজিটিভ সাইডটা, যেভাবে ওনারা হিসেব নিকেশ করে খরচ করেছেন, যেভাবে সব কিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছেন, এটা যদি বা ব্যাংকের যে দুরবস্থা ছিল সেখানে যে একটা সুশাসন এসেছে, এটা আরেকটা হচ্ছে এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এখানে খুবই একটা ডিসিপ্লিন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকতে হবে। আচ্ছা, আমি ফেরত আসবো। যেন মুক্তিদি আমরা যেই আলোচনাটা মূলত আসলো মনির সাহেব বললেন, সেটা হলো যে একটা বড় জায়গা দেখেন, উনি বলছেন যে সরকার হিসেব করে খরচ করেছেন। সত্যিকার অর্থ সরকারের আর্থিক সক্ষমতারও একটু টানাটানি গেছে, রাজস্ব আদায় অতখানি হয়নি, সরকারের ব্যয় অনেক কম হয়েছে, এবং তার বড় অংশটাই হলো উন্নয়ন ব্যয়কে এবার অনেকই কম হবে আর কি। তো উন্নয়ন ব্যয় যদি কম হয়, আপনার যে অ্যাসোসিয়েশন, আপনি যেই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন, এইটার তো একটা বড় চাহিদা মানে আসে হলো সরকারি এই ধরনের উন্নয়নের ব্যয় থেকে, কারণ তারা যেই ধরনের অবকাঠামো নির্মাণের সাথে আপনাদের ইন্ডাস্ট্রি যুক্ত থাকে। এই যে অর্থবছরটা শেষ হলো, সেই অর্থবছরে কি এইটা আপনাদেরকে এফেক্ট করেছে, এবং সামনের অর্থবছরের জন্য আপনার মানে যে অর্থবছর আমরা শুরু করলাম জুলাই মাসে, কি ধরনের প্রত্যাশা করছেন? গত বছর তো আমাদের মরুল ভাই যেটা বললেন যে আমাদের একটু রাজনৈতিক অস্থিরতা ছিল, একটা পট পরিবর্তন হয়েছে। তো তার সঙ্গে যেটা ছিল যে আমাদের বছরের শুরুতে, অর্থাৎ অর্থ বছরের শুরুতে একটা ফ্ল্যাশ ফ্লাড হয়েছিল, বন্যা দেখা দিয়েছিল। তো সব মিলিয়ে বিশেষ করে অবকাঠামোর যে প্রজেক্টগুলো থাকে ওটা যথেষ্ট আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর বিশেষ করে আমাদের নতুন সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট কিছুদিনের জন্য স্থগিত করেছেন, বা অনেকগুলো একেবারেই হয়তো বন্ধ করেছেন, একটু স্লো হয়েছেন। তো যার ফলে যেটা হয় যে আমাদের যেহেতু আমরা ইস্পাত শিল্পে যে আমরা যারা আছি, যদিও আমরা সরাসরি এফেক্টেড হয়েছি, একই সঙ্গে এর সঙ্গে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি জড়িত আছে। যেমন ধরুন সিমেন্ট ইন্ডাস্ট্রি, সিরামিক ইন্ডাস্ট্রি বা ব্রিক্স বা অনেক রকম আমাদের শিল্প আছে, এবং তার সঙ্গে অনেক শ্রমিক কর্মচারী জড়িয়ে আছে। তো সুতরাং আমি বলবো যে গত বছর আসলে এটা স্বাভাবিকভাবেই একটু আমাদের এফেক্ট হয়েছিল। তো আমরা যেটা মনে করি যে আগামী অর্থ বছরে, অর্থাৎ যে অর্থ বছর শুরু হলো, এখানেও কিন্তু আসলে সেভাবে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে তেমন কোনো একটা উল্লেখযোগ্য বরাদ্দ নেই। না, বাট যেটুক বরাদ্দ দেওয়া হয়েছে খরচ কিন্তু এর থেকে বেশি নর্মালি হয় না আর কি। মানে বড় সমস্যা তো হলো যতখানি বরাদ্দ দেয় ওটা খরচ হয় না, সেটা আছে। তবে এখন কথা হলো যে আপনার ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচারে যদি আমি স্পেন্ডিংটা না করতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের জন্য একটু সমস্যা আছে। অর্থাৎ যেমনিভাবে ইস্পাত শিল্প এবং অন্যান্য যে নির্মাণ শিল্প যেটা, এটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। কিন্তু যদি আমি বছর ধরে বলি যে যেহেতু আমরা এক ধরনের আন্দোলন অভ্যুত্থানের ভিতর দিয়ে গেছি, সেই সময় তো নিঃসন্দেহে অনেক কম মানে প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে। বছরের শেষের দিকে কি এটা অনেকটা ইতিবাচক ধারায় ফিরলেন, বা স্বাভাবিকভাবে সরকারি বিনিয়োগের বাইরে বা প্রকল্পের বাইরেও যেটা ব্যক্তি খাতে যে বিভিন্ন ধরনের নির্মাণ কাজ আছে, বিল্ডিং থেকে শুরু করে অন্যান্য অবকাঠামো, সেই জায়গাটা কি আপনার পরিবর্তনটা ইতিবাচক ফিরছে কিনা? সেটা স্বীকার করতে হয়। বিশেষ করে ব্যক্তি খাতে যে প্রজেক্টগুলো ছিল বা নির্মাণের যে প্রজেক্ট বা কাজকর্ম, সেখানে একটা ধীরে ধীরে একটা গতি পেয়েছে। সেটা অতটা খারাপ হয়নি যতটা আশঙ্কা করা হয়েছিল। এবং এইটা কতখানি কন্টিনিউ হবে বলে ভাবছেন? এটা আমার ধারণা এমনিতে হওয়ার কথা, তবে যেটা প্রজেকশন করেন কিনা, নিশ্চয়ই করেন আর কি, সেই জন্য আমি না, নিশ্চয়ই করে থাকি। এখন মুশকিল হলো কি, এখন আমাদের যেটা ভাই যেটা বললেন, আমাদের তো ধরুন কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় যে খরচগুলো, সেখানে যথেষ্ট সবাইকে ফেস করতে হচ্ছে। অর্থাৎ ইনফ্লেশনের কারণে আমাদের পারচেজিং পাওয়ারটা কমে গেছে। তো সুতরাং সে কারণে লোকজনের যে অগ্রাধিকার, সেক্ষেত্রে ধরেন
রিয়েল এস্টেট বলুন বা এই ক্ষেত্রে যে পারচেস পাওয়ার সেটাও কিন্তু অপেক্ষাকৃত একটু কমই থাকবে, যেটা আমাদের পুরনোভাবে যেটা চিন্তা করেছি যে প্রবৃত্তিটা সেভাবে হবে না। তবে আমার ধারণা যে যেহেতু আমরা একটা পজিটিভ ট্রেন্ডে আছি, হয়তো স্লোলি এটা আমরা অ্যাচিভ করতে পারবো। আমি এই পর্বে একটা বিরতি নিচ্ছি। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি। আমরা বিরতির পর জানতে চাবো যে আমাদের বিনিয়োগ পরিস্থিতিতে আর কী ধরনের ইতিবাচক পরিবর্তন আসে। আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাচ্ছি। আমরা বিরতির পর আলোচনা আবার ফিরবো, জানতে চাইবো যে আমাদের বিনিয়োগ পরিস্থিতিতে সামনের বছরে কী ধরনের পরিবর্তন দেখছি। আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলি। আজকে আমরা কথা বলছি আমাদের দেশের নতুন একটা অর্থবছর শুরু হলো, তার ব্যবসা বাণিজ্যের কী ধরনের সম্ভাবনা, কী চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো আলোচনা করছি, এবং বিনিয়োগ পরিস্থিতি কেমন হবে। আমি তৌফিকুল ইসলাম খান আজ কথা বলছিলাম আমার দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন মনিরুল ইসলাম এবং আমার সাথে আছেন জনাব সৌমিত্র কুমার মুসুদ্দি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মনিরুল ইসলাম, আমরা বিরতির আগে যেই বিষয়গুলো আলোচনা করছিলাম তার মধ্যে আপনি বিভিন্ন পরামর্শ কিছুটা দিচ্ছিলেন, কিন্তু একটা বড় যেই বিষয় ছিল আপনাদের কাছ থেকে শুনেছি সেটা হলো যে মানে ব্যবসার সম্ভাবনা ভালো হচ্ছে। আমি দ্বিতীয় ভাগে গত অর্থবছর জানুয়ারি মাসের পর থেকে যেটা আমি শুনেছি যে ব্যবসার পরিস্থিতি ঠিক আছে, কিছুটা ভালো হবে এবং ভালো হচ্ছে, রপ্তানি ভালো হচ্ছে, কিন্তু বড় চ্যালেঞ্জ হলো আমার যে আমরা বলি যে অবকাঠামো সুবিধা বা ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, এবং বিশেষভাবে গ্যাস বিদ্যুতের সরবরাহের কথা খুব জোরালোভাবে ব্যবসায়ীদের কাছ থেকে এসছে যে একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার ভেতরে আমার গ্যাস বিদ্যুৎ বিভিন্ন এটার সরবরাহটা দেখা যাবে, মানে প্রয়োজন আছে। সরকার কিছুটা এই ব্যাপারে ধীরে চলননীতির ভিতরে বোধহয় প্রথমে ছিল, যেহেতু ওই যে আপনি বলছেন যে আর্থিক ডিসিপ্লিনের বিষয়ে তারা, যেহেতু আমাদের মানে বৈদেশিক মুদ্রারও একটা সংকটের ভিতর ছিল, রিজার্ভ রিবিল্ড করা হচ্ছে, রিজার্ভ তো বেশ কিছুটা বাড়লো, নতুন বিশেষত যে আমাদের ঋণের টাকাগুলো যখন আমরা পেলাম সেটা হেল্প করেছে। আপনি আগামী বছরে কি মনে করেন অবকাঠামো সুবিধাটা কি মানে ইমপ্রুভ করলো, এবং এটা কী ধরনের মানে সাপোর্টটা আপনারা চান বা পরিস্থিতি চান? এই সরকার ওনাদের সময় শেষ হওয়ার আগে কিছু চমক ওনারা দেখাবে। আপনি দেখেন গতকালকে আদানির বিলটাও কিন্তু ওনার বাংলাদেশে এখন কোনো আউটস্ট্যান্ডিং নেই। আমার মনে হয় প্রথমেই ওনাদের প্রায়োরিটি ছিল দেশের অর্থনৈতিক মানে দুর্বল ফাউন্ডেশন যেটা নড়বড় হয়ে গেছিল সেটা ওরা ঠিক করে ফেলেছে। সরকার দুটো জিনিস দিলেই হয়ে যাবে, একটা হচ্ছে ফার্টিলাইজার আর এলএনজি। বাংলাদেশের মতো এত ইন্টেলিজেন্ট, এত হার্ডওয়ার্কিং নেশন আমি কিন্তু খুব কম দেখেছি। শুধু সরকার ফার্টিলাইজারটা এনে দেখ আর এলএনজি নিয়ে আসুক। আমরা যখনই যার সাথে দেখা হচ্ছে সরকারি লেভেলে, আমরা শুধু ব্যবসায়ী হিসেবে এই দুটো জিনিসই চাচ্ছি। আর ধরুন মেগা প্রজেক্ট কিছু কিন্তু সরকারের হাতে আছে, সরকার এটা নিয়ে কিন্তু দোটানার মধ্যে আছে, অথবা ওনারা একটু ধীর গতিতে আছে। আমার যেটা ধারণা এই মেগা প্রজেক্টগুলো ওনারা চালু করবে, কারণ দেশের সামগ্রিক যদি আপনি অর্থনীতি তুলতে চান মেগা প্রজেক্ট চালু করতে হবে, এবং ইন্টারন্যাশনাল যারা আছে তারাও কিন্তু এই প্রজেক্টটা চালু করবে, কারণ তাদের ইন্টারেস্ট আছে এখানে মেগা প্রজেক্ট চালু করতে হবে ওদের অর্থনীতির জন্য। আজকে সামনের চ্যালেঞ্জ আছে ইউএস রেসিপ্রোকাল ট্যারিফ, অনেক চ্যালেঞ্জই বাংলাদেশের সামনে আছে, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি বলতে পারবেন না তারপরে কী হবে। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ভালো কিছু হবে। আপনার একটা তো হলো যে সরকারি প্রজেক্টের বিষয়,
বাট অন্য কোন জায়গাটায় আপনারা জোর দিতে বলবেন? আপনারা নিশ্চয়ই, যেটা আমি বলছিলাম যে অর্থ বছর শুরুতে এক ধরনের তো আপনার প্রজেকশন করেন, আপনাদের কিছু চ্যালেঞ্জ আইডেন্টিফাই করেন এবং জায়গাগুলো দেখেন। কোন জায়গাগুলো বিজনেস পার্সপেক্টিভে আপনার মনে করেন যে মনোযোগ দেওয়া উচিত আমাদের? আমাদের আশা ছিল যে একটু ব্যতিক্রমধর্মী একটা বাজেট হবে, কিন্তু আমরা যদি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করি দেখতে পাই অনেকটা গতানুগতিক হয়েছে। আর বিশেষ করে আমাদের বরাবর ব্যবসায়ী সম্প্রদায় থেকে আমরা যেটা বলে থাকি যে সরকারকে ডাইরেক্ট ট্যাক্স কালেকশনটা বাড়িয়ে ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝাটা কমাতে হবে, কিন্তু ঘুরে ফিরেই দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে ধরুন কাস্টম ডিউটি, ভ্যাট, এগুলো অনেকটুকু বাড়ানো হয়েছে। তো যেটা হয় এগুলো বাড়লে কিন্তু আপনার আলটিমেটলি খরচ বেড়ে যায়। তারপর একইভাবে কর্পোরেট ট্যাক্স বাড়ানো হয়েছে। তো সুতরাং আমি মনে করি যে এই সমস্ত ব্যাপার, একই সঙ্গে ব্যাংক বোরোয়িং ওটাও যথেষ্ট হাই রেটে আছে। তো এসব মিলে কিন্তু ব্যবসাকে সাস্টেনেবল করার জন্যে একটু এটা ব্যাপারটা চ্যালেঞ্জিংই মনে হয়। যাতে সরকার ট্যাক্স নেট বাড়াতে পারে তাহলে হয়তো আমাদের উপর চাপটা একটু কম হতে পারতো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা একটু আশা করেছিলাম। আর একইভাবে যেটা হলো যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আমরা আলাপ করেছি যারা আন্তর্জাতিক ব্যবসায়ী সম্প্রদায় আছে, তো তাদের ক্ষেত্রে বা তাদের যে দৃষ্টিভঙ্গি, তারাও কিন্তু অতটা ইনসেন্টিভ পেয়েছে বলে মনে করছে না। যে কর্পোরেট ট্যাক্সের কথা বলি, ওটা তো যথেষ্ট বাড়ানো হয়েছে। আর তাছাড়া আমাদের যেমন বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের কর্পোরেট ট্যাক্স আর মানে একটু উচ্চ পর্যায়ে আছে বলছেন, এর থেকে কমানোর কথা বলছেন। রাইট। আমি আসলে যেহেতু বাজেটটা মাত্র ডিক্লেয়ার হয়েছে অল্প কদিন, কিন্তু মোটা দাগে যেটা বলেছেন আমাদের যারা বিদেশি বিনিয়োগকারী, আমরা কিছু আন্তর্জাতিক চেম্বারের সঙ্গে জড়িত আছি, তো তারা সেক্ষেত্রে অতটা খুব মানে মোটিভেটেড তাদের মনে হচ্ছে না। ফলে এফডিআই এর সম্ভাবনাটা আপনি এখনই বড় করে দেখেন। বিশেষ করে আরেকটা ইস্যু তো আছেই, যেটা আমরা যতই বলি না কেন, যারা এফডিআই এর ক্ষেত্রে যেটা ইস্যু, এমনকি আমাদের যারা বড় বিনিয়োগকারী আছেন স্বদেশেও, সবসময় তারা একটা নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করে থাকেন। কারণ তাদের ধারণা যে অন্তর্বর্তী সরকারের যে নিয়ম কানুন বা পলিসি, এমনিতে আমাদের একটা বদনাম আছে যে পলিসি ইনকনসিস্টেন্সি আমাদের আছে। তো সেই ক্ষেত্রে সবাই একটু অপেক্ষা করে থাকে যে একটা নির্বাচিত সরকার কখন আসবে, তারপরে বড় বিনিয়োগগুলো তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। এটা তো মনিরুল ইসলাম আপনিও বললেন, কিন্তু বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা বিষয় সবসময় বলি যে দেশীয় বিনিয়োগ যদি বাড়ে, বিদেশি বিনিয়োগ আসতে চায়, সেই জায়গাটাতে মানে যদি এটা কি দেশীয় বিনিয়োগের পরিস্থিতি কি আগে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, নাকি আমরা আগেই বিদেশি বিনিয়োগগুলোকে একসাথে চলতে থাকবে? বাংলাদেশ আপনি এখন হয়ে গিয়েছে সেকেন্ড লার্জেস্ট কিন্তু সাউথ এশিয়ার ইকোনমি, কিন্তু এখন আপনি কম্পিট করতেছেন ভিয়েতনাম আর থাইল্যান্ডের সাথে। আপনি যখনই বিদেশি বিনিয়োগ অ্যাট্রাক্ট করতে চাবেন, আপনি ম্যাচ করতে হবে ওই দেশে কী কী সুবিধা দিয়েছে। ওইখানে কিন্তু ট্যাক্স রেট এখানের চেয়ে, আমাদের তো অনেক কিছু নেই। আমাদের যে রেট টেপ সিস্টেমটা যে আছে, বিডা যতই বলুক ওয়ান স্টপ সার্ভিস, না ওয়ান স্টপ সার্ভিস বলে কিছু নেই। বিদেশিরা কনস্ট্যান্ট কমপ্লেন করছে। আমাদের সাথেও যারা বিদেশিরা এসে ছোট একটা ইনভেস্টমেন্ট করেছে চাইনিজ ফার্ম, ওকে যে পরিমাণ ভুগতে দেখেছি আমি নিজে, অত আমি বিডা যাই বললো এটা কি কোনো কিছুই পরিবর্তন হয়নি। তো বিদেশে তো এটা প্রথমে দেখবে, ট্যাক্স রেটটা দেখবে। অন্যান্য দেশে তো তাদের ট্যাক্স নীল ট্যাক্সও বলতেছে। আর আমরা সবসময় অ্যাট্রাক্ট করতে চাবো বিদেশিদের প্রথমে। আপনি যখন কান্ট্রির ভ্যালুটা ইমপ্রুভ করে, আপনি দেখেন ইন্ডিয়ার তো আর ওর এত কান্ট্রি ভ্যালু নিয়ে চিন্তা করা উচিত না, তবুও আপনি দেখেন ও কিভাবে ফরেন ইনভেস্টমেন্ট ইনভাইট করছে। এটাই আমি সবসময় বলবো সরকারকে এটা বিবেচনার জন্য। আর যারা লোকাল আছে ওনারা তো ইনভেস্টমেন্ট করবে, কারণ দেশের মার্কেটটা তো অলরেডি একটা স্যাচুরেটেড আছে। এখানে আপনি যাই আপনি প্রডিউস করেন, এইখানে কিন্তু একটা স্যাচুরেশন পয়েন্ট চলে এসেছে, আমাদের এক্সপোর্টে যাওয়াই লাগবে। অতএব সরকারকে এখানে অনেক কিছু দেওয়া লাগবে, এবং রপ্তানিমুখী জায়গাগুলোকে আরো। ওই শুধু গার্মেন্টস নিয়ে থাকলে হবে না। ব্রিটিশরা কোনো গরিব দেশে আসে না, ওরা বরং বাংলাদেশে এসে দেখেছে একটা গ্রামে কামার কুমার তাঁতি জেলে ব্যবসায়ী সব কিছুই আছে। ইভেন যে টাকা লগ্নি করার জন্য ব্যবস্থাও আছে, ব্যাংকটাও একটা নিজস্ব গতিতে আছে। অতএব বাংলাদেশের প্রত্যেকটা ভিলেজ কিন্তু এর চেয়ে অনেক বেশি ডেভেলপ হয়েছে। অতএব সরকারকে এসএমই নিয়ে আরও প্রণোদনা দিতে হবে। প্রণোদনা দিয়ে দেখেন, কিছু প্রণোদনা বাড়িয়ে দিয়ে দেখেন, আমরা ইন রিটার্ন কী পরিমাণ ইকোনমি
বুস্ট আপ হবে, কিন্তু সরকারকে অনেক এগ্রেসিভ হওয়া লাগবে। আপনি নিজে মানে অল্প 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 করে না দিয়ে একবারে আপনারা বলছেন যে মানে একটা এগ্রেসিভ সরকার রাখবে। আপনাকে খুব এগ্রেসিভ, আপনাকে রিস্ক নিতেই হবে। আপনি এইদিকে বলবেন যে টাকা এভাবে যদি আমি দিই টাকা তো ওভাবে চলে যাবে, এই চিন্তা পরে করেন, আগে ফরেন ইনভেস্টরদের নিয়ে আসেন। অন্যান্য আমার যে কম্পিটিটিভ দেশগুলো আছে তাদের সাথে আমার প্রণোদনার জায়গা, যেহেতু আমি সেকেন্ড হয়ে গেছি, ও তো আমাকে ফার্স্ট হয়ে দিবে না। আগে তো আমরা ওই পজিশনে ছিলাম না, সাউথ এশিয়া আমরা এখন সেকেন্ড। এখন আর বাংলাদেশ বললেও আমরা যতই মনে করি যে না আমাদের কেউ চিনে না, কিন্তু আমরা এখন 35th হয়ে গেছে। আমরা ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকে আমরা চলে আসছি 35th-এ। আমাদের পারচেজিং পাওয়ারও বেড়ে গেছে অনেক। আপনি নিজেই লক্ষ্য করে দেখেন, ওই যে বিদেশ থেকে 1 বিলিয়ন, এই যে প্রত্যেক মাসের যে টাকাটা ঢুকতেছে, এসে তো ক্যাশ হয়ে যাচ্ছে। আপনি দেখেন যত এর মধ্যে যে রোজা গেল, ঈদ গেল, নিউ ইয়ার্স গেল, সব দিয়ে কিন্তু ওরা খরচ করতেছে। কিন্তু দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনা আবার ফিরব এবং আমাদের সাথে থাকবেন। আমরা আলোচনার শেষ ভাগে জানতে চাইব ওনাদের কি পরামর্শ আছে আমাদের কাছে। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো, জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলের পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মরি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানিই জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি এই অনুষ্ঠানের শেষ ভাগে। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের অর্থনীতির ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে নতুন অর্থ বছরে। আমি তৌফিকুল ইসলাম খান, আজ কথা বলছি আমার দুজন অতিথির সাথে। আমার সাথে আছেন মনিরুল ইসলাম এবং জনাব সৌমিত্র কুমার মুৎসুদ্দি। জনাব মুৎসুদ্দি, আমরা বিরতির আগে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা বিনিয়োগের বড় ক্ষেত্র আমরা দেখি যে সেটা হলো অর্থায়ন। ব্যাংকিং খাতে যেটা মনিরুল ইসলাম বলছিলেন বিরতির আগে, সেটা হলো যে সরকার যেই পুনর্গঠন প্রক্রিয়ায় আছেন, সুশাসন ফিরিয়ে আনার চেষ্টা করছেন, ওই জায়গাটাতে ব্যাংকিং খাত একটা বড় জায়গা। কিন্তু একই সাথে যেহেতু এখন বড় পরিসরে এখন আমাদের ওই ঠিকঠাক মতো কতগুলো খারাপ ঋণ হয়েছে, যে টাকা আমাদের ফেরত পাওয়া কঠিন হবে, এগুলো বের হচ্ছে, সুদের হারটাও তো এখন বেশি আছে। এই পরিস্থিতিতে মানে সেই দিক থেকে আপনারা কি মনে করেন নতুন একটা মুদ্রানীতিও আসবে এবং সেই মুদ্রানীতিতে নীতি সুদের হার এবং এই
বিনিয়োগের সুদের হার, এইটা কি আরও 6 মাস বা 1 বছর আমাদের উচ্চ পর্যায়ে রাখাটার ব্যাপারে আপনারা একমত হবেন কিনা, বা আপনারা কি ধরনের এর মাঝখানে স্পেশালাইজড কোনো মেজারের কথা ভাবছেন কিনা? না, আমি যেটা মনে করছি, আমি মনুল সাহেবের সাথে একমত যে আমাদের ব্যাংকিং সেক্টরে কিছুটা সুশাসনের কারণে আমাদের একটু সুবিধা হয়েছে, যে হয়তো বা মানে সুদের ক্ষেত্রে হয়তো বা কিছুটা কম্প্রোমাইজ করার একটা সুযোগ তৈরি হতে পারে। কারণ আগে যেটা ছিল যে অন্য কারো ঘটনার জন্যে বা অন্য কেউ ডিফল্টার হলে সেটা আবার যারা সৎ ঋণগ্রহীতা তাদের উপর চাপটা পড়তো। তো সেক্ষেত্রে আমি মনে করি গ্র্যাজুয়ালি সরকার হয়তো একটু ওদিকে যাবেন, যে একটু সুদের হার কমানোর চেষ্টা হয়তো করবেন। তবে এই ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই, মনুল ভাই যেটা বললেন, আমাদের কাছে কিন্তু উদাহরণ আছে। বিশেষ করে আমাদের জাপানের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর ওরা যেভাবে এগিয়েছে, বিশেষ করে আপনার মেইজি রেস্টোরেশন, এটা খুব ইতিহাসে নাম করা যে মিরাকল কি করে হলো। তো সেটা একটাই ছিল, সেটা হলো সরকারের যে পলিসি সাপোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে আর ভারী শিল্পে ইনসেন্টিভ দেওয়ার জন্য সবাই অ্যালাইন ছিল, অর্থাৎ সরকারের পলিসি এবং একইভাবে এক্সপোর্ট করা সাথে ভারী শিল্প, কারণ এগুলোর কিন্তু রেজাল্টটা পেতে সময় লাগে। তা আমরা অনেক সময় ছোটোখাটো প্রজেক্ট চিন্তা না করে, আমাদের বিশেষ করে অনেক সময়ই অনেক দেশেই বিনিয়োগকারী আছেন, তারা কিন্তু বড় আকারের ইনভেস্টমেন্ট করতে চান, কিন্তু আমরা অনেক সময়ই সরকারের তরফ থেকে বা আমাদের যারা পলিসি লেভেল আছেন তারা রাইট টাইমে আমরা কোনো রকম সিদ্ধান্ত দিচ্ছি না বা সাপোর্ট করছি না, অথচ আমরা অন্য ফরেন ইনভেস্টমেন্টের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তা আমি বলবো যে সরকারকে অনেক অ্যাগ্রেসিভ হতে হবে, রাইটলি উনি বলেছেন, আর বিশেষ করে এক্সপোর্টটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর যেহেতু কম্পিটিশনটা বাইরের দেশের সঙ্গে, সুতরাং আমি কিছু ইমপ্রুভ করলে কাজ হবে না। আমার সবসময় কিন্তু ওই তৃতীয় দেশ যেগুলো আছে, ভিয়েতনাম বা থাইল্যান্ড বা কম্বোডিয়া, এরা কি করছে সেটাকে বেঞ্চমার্ক করতে হবে। মনিরুল ইসলাম, আপনি মানে আপনাকে যদি সরাসরি জিজ্ঞেস করি যে মানে ব্যাংকিং খাতে একটা প্রশ্ন হলো যে আমার যেই ব্যাংকগুলোর এখন পুনর্গঠন প্রক্রিয়া চলছে, আপনারা ব্যবসায়ী হিসেবে কনফিডেন্সের আমি এই ডিবেটটা আছে যে আপনারা ওনারা ইমপ্রুভ তখন এখন করবেন যে যদি বিজনেস তাদের সাথে যায়, মানে তার ডিপোজিট রাখার ক্ষেত্রে এবং ঋণ নেওয়ার ক্ষেত্রেও। অনেকের ঋণ নেওয়ার ক্যাপাসিটিও নাই, ঋণ কারণ বড় অংশই তো চলে গেছে। মানে আপনারা অ্যাজ এ বিজনেস তাদের সাথে কি যাওয়ার ব্যাপারে কনফিডেন্ট বোধ করেন আসলে? মানে যে 10টা-11টা ব্যাংক নিয়ে আমরা কথা বলি, অন্তত 5-6টা নিয়ে আমাদের অনেক গভীর চিন্তা আছে। যখন সরকার বলছে 10টা বা 5টা ব্যাংকে এক জায়গায় করে ফেলবে, সেটা করার আগে চিন্তা করতে হবে কোন ব্যাংকগুলোকে করবে। ওনারা আইডেন্টিফাই করেছে, ওনারা যে আইডেন্টিফাই করেছে, আপনি দেখবেন অনেকগুলা ব্যাংকের কিন্তু অনেক ব্রাঞ্চ অলরেডি আছে বাংলাদেশে, তাদের অ্যাক্টিভিটি আছে, তাদের মালিকপক্ষ টাকা নিয়ে চলে গিয়েছে, এখন এখানে ডিপোজিটাররা ভুগতেছে, ওদের তো আর নতুন লোন নেওয়ার কোনো সম্ভাবনা নেই। ব্যাংকগুলোকে আরও বাঁচতে হবে, বেছে বেছে কিছু ব্যাংক, আমি এটা একমত সরকারের সাথে, কিছু ব্যাংক বন্ধ নিজে থেকেই হয়ে যাবে। কারণ এখন যেভাবে বিদেশি অডিট ফার্মকে এনে অডিট করাচ্ছে, এইটা অনেক আগেই প্রয়োজন ছিল। আপনি যে কোনো দেশের যখন ইকোনমি একটা সাইজে আসবে, আপনার সেই ইন্টারন্যাশনাল অডিট ফার্মগুলো আনা লাগবে। এতদিন পরে সরকার কিন্তু দেখেন বিদেশি অডিট ফার্ম এনে অডিট করে আসল রিপোর্টগুলো বের হচ্ছে। এটা আমি শুধু ব্যাংকের বেলায় বলবো না, ইভেন যারা বড় বড় লিস্টেড কোম্পানি আছে, বড় বড় প্রাইভেট হোল্ডিং কোম্পানি আছে, সরকারকে একটা খুব স্ট্রং অডিট বাইরের ফার্ম দিয়ে অডিট করাতে হবে। আপনি থাইল্যান্ডে যান, ভিয়েতনামে যান, ওরা কিন্তু, আমি তো খুব অবাক হয়েছি, ভিয়েতনামে মাত্র ডেভেলপমেন্ট শুরু হয়েছে, ওরা আমেরিকার সাথে কিন্তু যুদ্ধ করলো 25 বছর, আমরা একই সাথে যাত্রা শুরু করেছি বলা যায় বাংলাদেশ আর ভিয়েতনাম, কিন্তু তারা দেখেন আমেরিকার সাথে যুদ্ধ করলো 25 বছর, কিন্তু অডিট ফার্মটা কিন্তু আমেরিকান এনে বসিয়ে দিয়েছে। না, সেটা আছে ওই সেই ব্যাপারে তো, এবং বড় ইনভেস্টমেন্টও যুক্তরাষ্ট্র থেকে তারা পেয়েছেন। চায়না এবং যুক্তরাষ্ট্র ভূ রাজনৈতিক যে টানাপোড়েন সেইটাও হয়তো ওনারা কমিয়েছেন। একেবারে ছোট করে যদি বলি আমি জনাব মুস্তাফিজ, যে আপনার যদি দুটো পরামর্শ থাকে আগামী এই যে নতুন অর্থ বছর হলো সেইটার বিনিয়োগ পরিস্থিতির জন্য, খুব দ্রুত কি বলবেন? একই কথাই, আমাদের সিদ্ধান্ত প্রদান বা ডিসিশন মেকিং, এটা খুব স্পিডটা বাড়াতে হবে। কারণ এটা আমার কথা হচ্ছে, যদি কোনো প্রজেক্ট বা কোনো অ্যাপিল রিজেক্ট করা হয় বা নেগেটিভ করে, তাও করা যেতে পারে, মানে ঝুলিয়ে রাখা যাবে না।
এবং 2 কি হবে? দ্বিতীয় হতে পারে আমি যেটা বললাম যে ওই আমাদের বিশেষ করে যারা দেশীয় বিনিয়োগকারী, যারা প্রতিষ্ঠিত সুনাম আছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে তারা যদি কোনো প্রজেক্ট প্রপোজাল দিয়ে থাকে, আমার মনে হয় সেই সব প্রজেক্টকে এনকারেজ করা উচিত। 2টো পরামর্শ 30 সেকেন্ডে কি বলবেন? আমি প্রথমেই বলবো, বাংলাদেশে যে আমলাতন্ত্র, যেটা মোটামুটি সিন্দাবাদের ভূতের মতো হয়ে গেছে, এই আমলাতন্ত্রটা কমিয়ে আনতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ব্যবসায়ীরা যেন, আপনি ভালো থাকবেন কখন? যখন একটা দেশে সুশাসন থাকবে। ব্যবসায়ীর উপরও চাপ রাখতে হবে এবং ব্যবসায়ীদের সরকারের ভালো অডিট করতে হবে। ধন্যবাদ। সুতরাং সুশাসনের বিষয়টা বড় করে আসলো। আর দর্শক, আমাদের এই আলোচনার ভিতরে অনেকগুলো বিষয় এসছে। আমাদের নতুন একটা অর্থ বছর শুরু হলো। গত অর্থ বছরে ব্যক্তি খাতের বিনিয়োগ বেশ মানে চ্যালেঞ্জের মুখে ছিল। নতুন অর্থ বছরে আমরা আশা করব যে ব্যক্তি খাতের বিনিয়োগ ঘুরে দাঁড়াবে, কারণ এর সাথে কর্মসংস্থান এবং দেশের সার্বিক অর্থনীতির একটা যোগসূত্র রয়েছে। সেই প্রত্যাশা রেখে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য। আগামী দিনে আবারও ফেরত আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।